আমার আব্বু একজন সামান্য চায়ের দোকানদার, আমি এক সাধারণ চা বিক্রেতার ছেলে। অভাব আমাদের নিত্য সঙ্গী, কিন্তু স্বপ্ন দেখার সাহসটা আব্বু কখনো কেড়ে নেননি। আমার স্বপ্ন ছিল একটা বড় কোনো কলেজে পড়াশোনা করব। আমার নাম রাকিব, বাসা বগুড়া। তাই অনেক কষ্ট করে সংসার চালিয়েও বাবা আমাকে বগুড়ার একটা বড় কলেজ, সরকারি আজিজুল হক কলেজে ভর্তি করিয়ে দিলেন। কিন্তু কলেজের প্রথম দিন গিয়েই যে অপমানের শিকার হব সেটা কখনো ভাবিনি। কলেজের প্রথম দিন নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু এভাবে শুরু হবে সেটা কখনো কল্পনাও করিনি। আম্মু খুব ভোরে উঠে আমার জন্য দুটো ভাত রান্না করেছিল। আমার বুকটা দূর দূর কাঁপছিল। আজ আমার জীবনের একটা বড় দিন। খাওয়া দাওয়া সেরে আব্বু দোকানের ঝাঁপ খোলার আগেই আমার মাথায় হাত রেখে বললেন, যাও বাজান, বড় মানুষ হও, তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমি বললাম, দোয়া করবেন আব্বু আম্মু। বলেই আমি আব্বু আম্মুর পাশ হয়ে সালাম করে যখন বের হচ্ছিলাম, দেখলাম আম্মু আঁচলে চোখ মুছলেন। এই চোখের জল আনন্দের নাকি আগামী দুশ্চিন্তার তা আমি জানি না। কলেজের প্রথম কদম গেটের সামনে রাখতেই আমার পা থমকে গেল। চারিদিকে ঝকঝকে সব দামি গাড়ি, বাইক আর পরিপাটি সব ছাত্রছাত্রী। সবার পরনে ইস্ত্রি করা ফিটিং শার্ট, স্টাইল চুল আর পায়ে ব্র্যান্ডের জুতা। আর আমি নিজের দিকে তাকিয়ে একটু ছোট হয়ে গেলাম, কারণ আমার পরনে বাবার পুরনো একটা ঢিলাঢালা শার্ট, যেটা আমার গায়ে ঠিক মতো লাগেও না। পায়ে কোনো শু জুতা নেই, শুধু আছে একজোড়া সাধারণ স্যান্ডেল। চোখের সমস্যার জন্য সেই পুরোনো আমলের মোটা ফ্রেমের একটা চশমা। আর তেলের অভাবে চুলগুলো উস্কো খুস্কো। একদম গ্রামের সেই খ্যাতভাবটা যেন আমার পুরো শরীর জুড়ে লেপ্টে আছে। যাই হোক, আমি ভিতরে প্রবেশ করতেই আশেপাশে অবাক হয়ে দেখতে লাগলাম। একটু পর লক্ষ্য করে দেখলাম আমার দিকে সবাই যেন কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কোন দিকে যাব সেটাই তো জানি না। থাক, একটা ছেলের পাশে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম। আমি বললাম, এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটা আমার দিকে তাকিয়ে কেমন জানি করলো, তারপর বলল, কি তাড়াতাড়ি বলেন। আমি বললাম, ভাইয়া, অনার্স প্রথম বর্ষের অর্থনীতি ডিপার্টমেন্টের রুম কোথায় একটু বলবেন। ছেলেটি মুখ কেমন যেন হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে রুমের কথা বলে দিল। আমি ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে হাঁটা দিয়ে ক্লাসরুমের উদ্দেশ্যে হাঁটা দিলাম। রুমে প্রবেশ করতেই আমাকে দেখে রুমের সকল স্টুডেন্টরা অনেক হাসাহাসি শুরু করে দিল। রুমে প্রবেশ করার পর চারিদিকে তাকিয়ে দেখলাম সব বেঞ্চ ভরা। হঠাৎ একটি ছেলে স্টাইল করে দাঁড়িয়েছিল, আমাকে দেখে উচ্চস্বরে বলে উঠল, আরে সবাই দেখ দেখ, এটা কলেজ নাকি সদর হাসপাতালের ওয়ার্ড বয় ঢুকে পড়েছে। এই যুগেও এমন চশমা কেউ পরে? বলেই সবাই হেসে উঠল। পাশেই থাকে একটা মেয়ে নাক ছিটকিয়ে বলল, ও গড, এর গা থেকে তো সস্তা সাবানের গন্ধ আসছে। এরা এইসব কলেজে চান্স পায় কিভাবে? আমি মাথা নিচু করে আসি, দেখলাম শুধু ওই মেয়ের পাশের সিটটাই খালি আছে। তাই আমি মাথা নিচু করে কিছু না বলেই চুপচাপ তার পাশে বসে পড়লাম। একটু পরে ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় পড়লো। হ্যাঁ, ঠিকই ভাবছেন, মেয়েটি আমার গালে সজোরে থাপ্পড় মারছে। আমি গাল ধরে দাঁড়িয়ে আছি, দেখি মেয়েটি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপর মেয়েটি বলল, তো সাহস কি করে হয় আমার পাশে বসার? আমি গালে হাত দিয়েই বললাম, কোনো সিট ফাঁকা ছিল না তো তাই। মেয়েটি বলল, চুপচাপ পিছনে গিয়ে বস, খ্যাত কোথাকার। আমি আর কোনো কথা না বাড়িয়ে গালে হাত দিয়েই পিছনে চলে গেলাম। কেউ আমাকে দেখে হাসছে, কেউ বা বাঁকা চোখে তাকিয়ে একে অপরের কানে ফিসফিস করছে। আমার খুব ইচ্ছে করছিল চিৎকার করে বলি, আমিও আপনাদের মতো মানুষ, কোনো পশু নয় যে এভাবে ব্যবহার করবেন। আর আমি এখানে স্টাইল করতে আসিনি, আমি এখানে আমার বাবার স্বপ্ন পূরণ করতে এসেছি। কোন রকম ক্লাস করে ক্লাস থেকে বেরিয়ে আসলাম। এখানে আর এক মুহূর্ত ভালো লাগছে না, তাই রিক্সা করে বাসায় আসতে লাগলাম। রিক্সায় আসার সময় ভাবতেছি, শহরের মানুষগুলো কি এরকমই হয়? গ্রামের ছেলে বলে কি আমরা মানুষ না? দামি পোশাক পরলেই কি সব? চেহারাই কি আসল? এরা কি মানুষের মনের কোনো মূল্য দিতে জানে না? অনেক প্রশ্ন মাথায় আসে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল, কিরে বাজান, ফিরলি? প্রথম দিন কলেজ কেমন লাগলো? বন্ধুরা কেমন? বড় কলেজ নিশ্চয়ই খুব সুন্দর, সব মানুষজন, তাই না? আমি আম্মুর চোখের দিকে তাকাতে পারছিলাম না। গালে থাপ্পড়ের জ্বালাটা এখনো কমেনি, কিন্তু মনের জ্বালাটা তার চেয়েও বেশি। তবুও নিজেকে সামলে নিয়ে মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুললাম। মিথ্যা বলতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তাদের স্বপ্নকে আমি ভেঙে চুরমার হতে দিতে পারি না। তাই আম্মুকে বললাম, হ্যাঁ আম্মু, অনেক ভালো, কলেজটা অনেক বড়, ঠিক যেমনটা ভেবেছিলাম। সবাই খুব ভালো ব্যবহার করেছে আমার সাথে, শিক্ষকরাও খুব আন্তরিক। আম্মু বলল, সত্যি? আমি তো ভাবছিলাম শহরের বড়লোক ছেলেমেয়েরা।
তোকে অবজ্ঞা করবে কিনা। যাক বাবা, শুনে শান্তি পেলাম। তা টিফিন খেয়েছিলি? আমি বললাম, হ্যাঁ আম্মু, খেয়েছি। আমার একটুও খিদে নেই এখন। আম্মু বলল, ওইসব শুনবো না, সকাল থেকে সেই দুটো ভাত খেয়ে গিয়েছিস, আয় হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি, খেয়ে একটু জিরিয়ে নে। আমি খেতে না চাইলেও আম্মু জোর করে খাওয়ালেন। কোনো মতে খেয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখের সামনে বারবার ক্লাসরুমের সেই অপমানিত মুহূর্তগুলো ভেসে উঠল। না, আমি এভাবে ভেঙে পড়তে পারি না, আমাকে শক্ত হতে হবে। কিছুক্ষণ পর উঠে ভাবলাম, আব্বু একা দোকানে কষ্ট করছেন, যাই একটু সাহায্য করে আসি। তাই আম্মুকে বলে দোকানে চলে আসলাম। দোকানে গিয়ে দেখি আব্বু একা হাতে চা বানাচ্ছেন আর কাস্টমারদের সামলাচ্ছেন, কপালে ঘামের রেখা। আমি গিয়ে বললাম, আব্বু দিন, আমি কাপগুলো ধুয়ে দিচ্ছি, আপনি একটু বসেন। আব্বু আমার দিকে তাকিয়ে একটু অবাক হলেন, তারপর মৃদু হেসে আমার হাত থেকে কাপগুলো সরিয়ে দিলেন। তারপর বললেন, আরে না না বাজান, তুই কেন এসব করবি? তুই এখন বড় কলেজের ছাত্র, তোর হাতে এখন বই মানাই, চায়ের কাপ নয়। আমি বললাম, তাতে কি হয়েছে আব্বু, আমি তো আপনারই ছেলে, আপনি এত কষ্ট করছেন। আব্বু আমার কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বলল, শোন বাজান, আমি চা বিক্রি করি, যেন তোকে কোনোদিন এই কাজ করতে না হয়। আমি চাই না আমার মতো আমার সন্তানও এত কষ্ট করুক, তাহলে আমি সইতে পারবো না। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, তোর একটাই কাজ, বড় মানুষ হওয়া। আমার কষ্ট তখনই সার্থক হবে যখন তোকে মানুষ সম্মান করবে। যা বাজান, বাসায় গিয়ে আবার আরাম কর। আব্বুর কথাগুলো শুনে আমার বুকটা ভারী হয়ে এলো। ওনার কথা শুনে আমার চোখে পানি টলমল করছে, কিন্তু ওনাকে সেটা বুঝতে দিলাম না। একবার মনে হলো ওনাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলি, আমি আপনাকে অনেক ভালোবাসি আব্বু, কিন্তু সেটাও করতে পারলাম না। দোকান থেকে ফেরার পথে একা একা ভাবছিলাম, এই বাবা মায়ের ঋণ আমি কি দিয়ে শোধ করব। তারা নিজেদের তিল তিল করে শেষ করে দিচ্ছেন শুধু আমার ভবিষ্যতের জন্য। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসলাম। এসে কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। এখন যেই যুগে প্রত্যেক ছেলেমেয়ের হাতে টাচ স্ক্রিন ফোন, সেখানে আমার কাছে একটা বাটন ফোনও নেই, সেই সামর্থ্য আব্বুর নেই, আর আমি কখনো তাকে জোরও করিনি। তাই আমি পড়াশোনা করে রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু আব্বুর হাসি মুখটা মনে পড়তেই জোর করে নিজেকে বিছানা থেকে তুললাম। পুরনো সেই শার্টটা ধুয়ে ইস্ত্রি ছাড়াই গায়ে চাপালাম। নিজেকে দেখে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর আব্বু আম্মুকে বলে কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতেই বুকটা ধড়ফড় করছিল। ক্লাসে ঢুকতেই দেখলাম গতকালের সেই ছেলেটি আর সেই মেয়েটি এক বেঞ্চে বসে হাসাহাসি করছে আর একে অপরের গায়ে ঢলে পড়ছে। আমি ক্লাসে ঢুকতে তাদের চোখ আমার দিকে পড়লো। আমি তাদেরকে পাশ কাটিয়ে পিছনে যেতে লাগলাম। তখনই ওই ছেলেটি বলে উঠলো, আরে খ্যাত, আজও দেখি কালকের শার্টটাই পরেছিস, তা গতকালের থাপ্পড়ের স্বাদ কি এখনো মুখে লেগে আছে? মেয়েটি বলল, দেখ আকাশ, ওর শার্টটা দেখে মনে হচ্ছে ওর বাবা কারো দান করা কাপড় এনে ওকে পরিয়েছে। ছি, এরকম নোংরা ছেলেগুলো আমাদের কলেজের পরিবেশটাই নষ্ট করে দেয়। আমি মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু আকাশ ছেলেটা তার পা দিয়ে আমার পথ আটকে দাঁড়ালো। আমার কাঁধে ঝোলানো সস্তা কাপড়ের ব্যাগটা টেনে ধরলো। তারপর বলল, কই যাস, ম্যানার্স তো জানিস না দেখছি, সালাম না দিয়ে বড় ভাইদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিস, তোকে তো ম্যানার্স শেখাতে হবে দেখছি। আমি মিনমিন করে বললাম, ভাইয়া আমরা তো সেম ব্যাচ, সিনিয়র হলেন কি করে? আকাশ বলল, কিরে মিহি, এ তো একটা বেয়াদব ছেলে দেখছি, আমাদের মুখে মুখে কথা বলে। ও, তার মানে ছেলেটার নাম আকাশ আর মেয়েটার নাম মিহি। মিহি আকাশের কথা শুনে কিছু বলতে যাবে, তখনই ক্লাসের স্যার চলে আসলেন, আর কিছু বলতে পারলো না। মিহি বলল, তোকে আমি পরে দেখে নিচ্ছি। আমি আর কিছু বললাম না, একদম পিছনে গিয়ে এক একটা বেঞ্চে বসে পড়লাম। ক্লাস খুব মনোযোগ দিয়ে করলাম। ক্লাস শেষে বের হয়ে এলাম। ক্যাম্পাসে আসতেই দেখি আকাশ আর মিহি একসাথে বসে আছে। আমি বাসার উদ্দেশ্যে রওনা দিতেই আকাশ বলে উঠল, ওই শোন। আমি মনে মনে ভাবলাম, এই তো আবার হয়তো অপমান করবে, আর না গেলেও বিপদ, তারা তো বড় লোকের ছেলে মেয়ে, পরে দেখা যাবে আমাকে কলেজ থেকে বের করে দিবে, আমার স্বপ্ন পূরণ হবে না। তাই বেশি কিছু না ভেবে তাদের কাছে গেলাম। তারপর বললাম, জি ভাইয়া বলেন। মিহি একটা কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ক্লাসে কি জানি বলেছিলি? আমি বললাম, কিছু না, সরি বলেই মাথা নিচু করে ফেললাম। কিন্তু মিহি মেয়েটা বসা থেকে উঠে আমার দিকে এসে আমার চশমার ফ্রেমটা ধরে একটা টান দিল। চশমাটা ছিটকে মাটিতে পড়ে গেল।
আমি একদম ঝাপসা দেখতে লাগলাম, চোখে শুধু অস্পষ্ট আলো দেখছিলাম। মিহি বলে উঠলো, এই চশমাটা দিয়ে তোকে একদম আদিম যুগের মানুষ মনে হয়, তার চেয়ে বরং তুই অন্ধ হয়ে থাক, সেটাই তোর জন্য ভালো। আকাশের পা দিয়ে আমার চশমাটা মারিয়ে দেওয়ার শব্দ পেলাম, আমার হার্টবিট যেন বন্ধ হয়ে আসছিল। ওটা শুধু একটা চশমা ছিল না, ওটা ছিল আমার আব্বুর 1 মাসের জমানো টাকার স্বপ্ন। আকাশ হেসে বলল, সরি, ভুল করে পালিয়ে গেছে। চারপাশে তাদের এরকম করা দেখে মজা নেওয়ার জন্য ভিড় জমে গেছে, সবাই মজা নিচ্ছে, আবার কেউ কেউ ভিডিও করছে। আমি ঝাপসা চোখে নিচু হয়ে ভাঙা চশমাটা খুঁজতে লাগলাম। ঠিক তখনই মিহি তার হাতের কোল্ড ড্রিঙ্কসের বাকি অংশটুকু আমার মাথার উপর ঢেলে দিল। তারপর বলতে লাগলো, অনেক গরম তো, নে এখন একটু মাথাটা ঠান্ডা কর, আর ঠান্ডা মাথায় চশমা খোঁজ। আর শোন, কাল থেকে যদি তোকে আমাদের সাথে লাগতে দেখি, তবে ওই চশমার মতো তোর হাড়গুঁড়ো গুঁড়ো করে দিব। আমাদের স্ট্যান্ডার্ডের সাথে তোর মতো বস্তির ছেলে যায় না। আমার সারা শরীর দিয়ে মিষ্টি শরবত গড়িয়ে পড়ছে, শার্টটা লেপটে গেছে শরীরে। আমি শুধু অনুভব করছিলাম আমার দু চোখ বেয়ে নোনা জল নামছে, কিন্তু আমি একটা শব্দও করলাম না। ভাঙা চশমাটা হাতে নিয়ে আমি উঠে দাঁড়ালাম। ওরা ওখান থেকে চলে যাওয়ার পর বাথরুমে গিয়ে মাথা আর মুখ ধুয়ে নিলাম। আয়নায় নিজের লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ যারা আমার দারিদ্র নিয়ে হাসছে, একদিন তারা আমার সাফল্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবে। দুপুরে বাসায় ফিরলাম, আব্বু দোকানে ছিলেন, কিন্তু আম্মু আমাকে এই অবস্থায় দেখে আটকে উঠলেন। তারপর বললেন, কিরে বাজান, তোর শার্ট ভেজা কেন, আর চশমাটা এমন ভাঙা কেন? আমি আজকেও সবকিছু লুকালাম আর হাসি মুখে বলে দিলাম, কিছু না আম্মু, রিক্সা থেকে নামার সময় পড়ে গিয়েছিলাম, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আম্মুর কাছে মিথ্যা বলার সময় আমার বুকটা ফেটে যাচ্ছিল। ঘরে গিয়ে ভাঙা চশমাটা যখন হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিলাম, তখন আব্বুর ঘাম ঝরানো পরিশ্রমের অপমানটা আমাকে বিঁধছিল। সেই রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। দু চোখ বন্ধ করলেই মিহির সেই নিষ্ঠুরতা আর আকাশের দম্ভ ভরা কথাগুলো কানে বাজছিল। পরদিন সকালে আব্বু আমাকে ডেকে হাতে কিছু টাকা দিলেন আর বললেন, এই নে বাজান, তোর চশমাটা তো ভেঙে গেছে শুনলাম, এটা দিয়ে নতুন একটা ভালো ফ্রেমের চশমা বানিয়ে নিস, সাবধানে চলাফেরা করবি। আমি জানি এই টাকাগুলো জমাতে আব্বুর কত কাপ চা বিক্রি করতে হয়েছে। আমি টাকাটা নিয়ে কলেজে গেলাম, কিন্তু ক্লাসে ঢোকার সাহস পাচ্ছিলাম না। শেষমেশ ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট পর পেছনের দরজা দিয়ে চুপি চুপি গিয়ে বসলাম। ক্লাস শুরু হলো। স্যার মানুষটা খুব গম্ভীর। ক্লাসে ঢুকেই বোর্ডে একটা বিশাল গাণিতিক সমস্যা, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের একটা কঠিন ম্যাথ লিখতে শুরু করলেন। পুরো ক্লাস নীরবতা। স্যার মার্কার নামিয়ে রেখে চশমাটা নাকের ডোগায় নামিয়ে পুরো ক্লাসের দিকে তাকালেন। তারপর গম্ভীর স্বরে বললেন, কেউ কি আসো এটা সমাধান করার মতো? পুরো ক্লাসের সবাই একে অপরের দিকে চাওয়াচাই করছে। আকাশ আর মিহি, যারা সামনের বেঞ্চে বসে সবসময় ভাব দেখায়, তারাও খাতা উল্টে পাল্টে দেখছে, কিন্তু কারোরই সাহস হচ্ছে না পড়ে যাওয়ার। আকাশ তো ফিসফিস করে মিহিকে বলছে, আরে স্যার কি পাগল হয়েছেন? এইসব তো থার্ড ইয়ারের ম্যাথ, আমি এই ম্যাথটা পারবো। বুকের ভেতরটা কাঁপছে, হাতটা বারবার পকেটে চলে যাচ্ছে। একবার ভাবলাম থাক, আবার যদি অপমানিত হই, কিন্তু পরক্ষণেই আব্বুর সেই ঘামে ভেজা মুখটা মনে পড়লো। আমি খুব ধীর গতিতে কাপা কাপা হাতে পেছনের বেঞ্চ থেকে হাত তুললাম। স্যার অবাক হয়ে আমার দিকে তাকালেন আর বললেন, হ্যাঁ তুমি পেছনে যে বসে আছো, সামনে এসো। আমি যখন উঠে দাঁড়ালাম, ক্লাসে একটা গুঞ্জন শুরু হলো। আকাশ হো হো করে হেসে উঠে বলল, স্যার ও তো ঠিক মতো চশমা ছাড়া বোর্ডই দেখতে পায় না, ও আবার কি ম্যাথ করবে? মিহি মুখ টিপে হেসে বলল, স্যার ওর প্যান্ট নষ্ট হয়ে যাবে ম্যাথ করতে গেলে। স্যার বলল, সাইলেন্স প্লিজ। সবাই চুপ করে গেল। আমি কোনো কথা না বলে সামনে গেলাম, স্যারের হাত থেকে মার্কারটা নিলাম। ক্লাসের সবাই বিদ্রুপ মেশানো হাসি আমার কানে বাজতে লাগলো, কিন্তু বোর্ডে চোখ দিতেই আমি সব ভুলে গেলাম। আমার মাথায় শুধু ঘুরছিল আমাকে পারতেই হবে। প্রায় 5 মিনিট একটানা বোর্ডে লিখলাম। শেষ লাইনটা লিখে যখন মার্কারটা রাখলাম, তখন পুরো ক্লাসের নীরবতা। স্যার বোর্ডে লেখাগুলোর দিকে হা করে তাকিয়ে আছেন। স্যার আমার দিকে ফিরে কাপা কাপা গলায় বললেন, স্যার বললেন, অবিশ্বাস্য, তুমি শুধু সমাধানই করনি, বরং শর্টকাট যে মেথড ব্যবহার করছো সেটা আমি নিজেও ভাবিনি। এই ছেলে, তোমার নাম কি? আমি মাথা নিচু করে বললাম, স্যার রাকিব। স্যার আমার পিঠে হাত রেখে সবার সামনে বললেন, সবাই দেখো, একেই বলে মেধা।
পোশাক বা আভিজাত্য দিয়ে মানুষ বড় হয় না। সে আজ আমাদের সবাইকে প্রমাণ করে দিল। আমি তোমার প্রতি অনেক গর্বিত। পুরো ক্লাস করতালিতে ফেটে পড়ল। আমি কোনো মতে মাথা নিচু করে আবার পিছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। মিহি আর আকাশের দিকে তাকিয়ে দেখলাম তাদের মুখগুলো অপমানে কালো হয়ে গেছে। তারা যেন বিশ্বাসই করতে পারছে না যে তাদের ভাষায় এই বস্তির ছেলেটা পুরো ক্লাসের সামনে হিরো হয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পর ক্যাম্পাস থেকে বের হয়ে এলাম। তখন দেখলাম আকাশ আর মিহি এক কোণে দাঁড়িয়ে গজগজ করছে। আমাকে দেখে আকাশ তপ্ত চোখে তাকালো। মিহি তার ব্যাগটা সজোরে কাঁধে ঝুলাতে ঝুলাতে ফিসফিস করে আকাশকে বলল, এই অপমান আমি ভুলবো না আকাশ। এই খ্যাত ছেলেটা সবার সামনে আমাদের ছোট করলো। ওর জন্য এমন একটা ব্যবস্থা করতে হবে যেন ও আর এই কলেজে মুখ দেখাতে না পারে। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, চিন্তা করিস না মিহি, সামনে কলেজের কালচারাল প্রোগ্রাম আর স্পোর্টস আছে। ওখানে ওকে এমন ভাবে ভাসাবো যে ওর পড়াশোনা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। আমি তাদের কথা শুনতে পেয়েও না শোনার ভান করে গটগট করে গেট দিয়ে এগিয়ে গেলাম। সামনের পথটা যে আরো কঠিন হবে সেটা আমি ঠিকই বুঝতে পারলাম। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। তারপর এভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। আমি ক্লাসে ঢুকলে তাদের ফিসফিস করে হাসাহাসি করা এখন আর খারাপ লাগে না, কেননা স্যারগুলো এখন আমাকে অনেক ভালোবাসে। দেখতে দেখতে কলেজের বার্ষিক কালচারাল প্রোগ্রাম আর স্পোর্টস উইক চলে এলো। সারা কলেজ সাজে সজ্জিত। আকাশ আর মিহি এই প্রোগ্রামের আয়োজক কমিটিতে ঢুকে পড়েছে। তারা জানতো যে আমি স্পোর্টস বা কালচারাল কোনো কিছুতেই অতটা সাবলীল নয়। স্পোর্টসের প্রথম দিন 100 মিটার দৌড় প্রতিযোগিতার নাম লেখানো হচ্ছিল। আকাশ হঠাৎ সবার সামনে আমার দিকে তাকিয়ে বলল, কিরে রাকিব, তুই তো প্রতিদিন রিক্সার টাকা বাঁচাতে মাইলকে মাইল পথ হেঁটে আসিস, তোর তো অনেক স্ট্যামিনা, তো আয় দৌড় প্রতিযোগিতায় নাম দে। নাকি হেরে যাওয়ার জন্য দৌড়াতে লজ্জা লাগছে? পুরো মাঠের সবাই আমার দিকে তাকিয়ে। মাই পাশ থেকে মুখ বাঁকিয়ে বলল, আকাশ, ওরে কেন ডাকতেছিস? দৌড়াতে গিয়ে যদি ওর ঢিলা ঢালা প্যান্টটা খুলে যায় তবে তো কলেজের মান সম্মান সব যাবে। বলেই সবাই হো হো করে হেসে উঠল। তাই তাদের হাসি সহ্য করতে না পেরে আমি শান্ত গলায় বললাম, আমি নাম লেখাবো। তখন আকাশের চোখে একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে এটা জানতো না ছোটবেলা থেকে গ্রামের আলপথ দিয়ে দৌড়াতে আমার একটা শখ। দৌড় শুরু হওয়ার সময় আকাশ আমার পাশের ট্র্যাকে দাঁড়ালো। দৌড় শুরু হতেই আমি আমার সবটুকু শক্তি দিয়ে ছুটতে শুরু করলাম। আকাশ শুরুতে অনেক গতি দেখালেও মাঝপথে গিয়ে হাঁপিয়ে উঠলো। আমি যখন ফিনিশিং লাইন পার হলাম তখন দেখি আকাশ অনেক পিছনে। প্রথম হয়ে যখন আমি মেডেলটা নিতে গেলাম আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ আগে ফেটে পড়ছিল। পরের দিন কালচারাল অনুষ্ঠানে আমাকে অপমান করার জন্য আকাশ আমার নামটা কবিতা আবৃত্তির লিস্টে ঢুকিয়ে দিল, কিন্তু আমাকে জানালো না। এক পর্যায়ে হঠাৎ মাইকে ঘোষণা করা হলো, এখন কবিতা আবৃত্তি করতে আসবে রাকিব। আমি তো আকাশ থেকে পড়লাম, আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। আকাশ আর মিহি আড়ালে দাঁড়িয়ে হাসছিল। আমার আর বুঝতে বাকি রইল না কাজটা কে করেছে। তাদের প্ল্যান ছিল আমি স্টেজে গিয়ে বোবা হয়ে দাঁড়িয়ে থাকবো আর সবাই আমাকে দেখে হাসবে। আমি ধীর পায়ে স্টেজে গিয়ে দাঁড়ালাম, মাইক্রোফোনটা হাতে নিলাম। সামনে হাজার হাজার ছাত্রছাত্রী। আকাশ নিচ থেকে চিৎকারি দিয়ে বলল, শুরু কর কবি সাহেব, নাকি ভাষা হারিয়ে ফেলেছিস? আমি চোখ বন্ধ করলাম। চোখের সামনে ভেসে উঠলো আব্বুর সেই ঘামে ভেজা মুখ, আম্মুর সেই ছেঁড়া আঁচল আর আমার উপর হওয়া প্রতিটা অপমানের স্মৃতি। তারপর বললাম, হাই এভরিওয়ান, আমি একটা কবিতা আবৃত্তি করছি যার নাম হৃদয়ের আলপনা। তোমার চোখের নীল সীমানায় হারিয়ে যেতে চাই, মেঘের খামে তোমার নামে চিঠি লিখে যাই। এক চিমটি রোদে ভিজে গোধূলি যখন নামে তোমার কথা মনে পড়ে এই হৃদয়ের ধামে। তুমি মানেই বসন্তকাল, পলাশটাঙা হাসি, মনের ভুলে তোমায় আমি বড্ড ভালোবাসি। সারা আকাশ সাক্ষী রেখে বাড়িয়ে দিলাম হাত, তোমার সাথেই কাটুক আমার স্বপ্নে ঘেরা রাত। শিশির ভেজা ঘাসের উপর আলতো তোমার পা, মনের গহীন কোণে শুধুই তোমারই নাম গান। হয়তো তোমার গহীন বনে বা নদীর কিনারায় রাখবো তোমায় যত্ন করে বুকের মাঝধারায়। আমার আবৃত্তি শেষ হওয়ার পর পুরো অডিটোরিয়াম কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে রইল। তারপর এমন হাততালি পড়লো যা আমি আগে কখনো শুনিনি। অনেক বড়লোক ঘরের ছাত্রছাত্রীরাও দাঁড়িয়ে আমাকে সম্মান জানালো। আকাশ আর মিহি মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তাদের সব পরিকল্পনা এখন তাদের উপরই অপমান ফিরে এসেছে। তারা আমাকে গর্তে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি সেই গর্তকেই সিঁড়ি বানিয়ে উঠে এসেছি। বাসায় ফেরার পথে আমি আকাশের দিকে তাকালাম। আকাশ আর মিহি এখন আর আমার দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমি মনে মনে হাসলাম। আমার পথ এখনো বাকি আছে, কিন্তু আজ আমি একটা জিনিস বুঝতে পেরেছি,
স্বপ্ন দেখার সাহস থাকলে আর পরিশ্রম করার মানসিকতা থাকলে কোনো অপমানী মানুষকে থামিয়ে রাখতে পারে না। বাসায় গিয়ে আজ আমি আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু অবাক হয়ে বললেন, কি হয়েছে বাজান? আমি বললাম, আজকে আমি কলেজে ফার্স্ট হয়েছি আব্বু, সবাই আমার জন্য দাঁড়িয়ে থেকে করতালি জানিয়েছে। আব্বু বলল, আমি জানি বাজান, তুমি একদিন আমার মুখ উজ্জ্বল করবেই। আমি বললাম, দোয়া করবেন আব্বু। আব্বু বলল, তোমার জন্য সারা জীবন দোয়া থাকবে। এভাবে আরো কয়েকদিন কেটে গেল। আকাশ আর মিহি আমার পিছনে এই কয়েকদিন লাগেনি। ভাবলাম ভালোই হয়েছে, হয়তো তাদের ভুল বুঝতে পারছে। কিন্তু একদিন ক্লাসের মধ্যে হঠাৎ, তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানায়েন। আর যদি ভালো লেগে থাকে তাইলে সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই 500+ কপি লিঙ্ক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।